এটা কি? এটা কি? এটা কে বানিয়েছিল? এটা কিভাবে বানিয়েছিল? এটা কেন বানিয়েছিল? এটা কখন বানিয়েছিল? হা হা হা, তুমি মজাদার প্রশ্ন করলে। তুমি কি জানো এটা বানিয়েছিল? এটা আসলে আজকের নয়, এটা প্রায় অনেক দিনের পুরনো। এটা অনেক দিনের পুরনো একটি ফোন। এটা নয়, বরং অনেকগুলো বিবর্তন, অনেক পরিবর্তন এবং অনেক সাধনার ফলশ্রুতিতে জন্ম হয়েছে আজকের এই মিনি ফোনের। প্রথম যখন এই ফোনটি তৈরি হয়েছিল, তুমি কি জানো তখন এটির ওজন কত ছিল? কত? প্রথম যখন এই ফোনটি তৈরি করা হয়েছিল, ঠিক তখন এই ফোনটির ওজন ছিল প্রায় 1 কেজি, মানে একটা ইটের মতো। তুমি কি জানো এটি দিয়ে শুধু কথা বলা নয়, তখন আরও কী কী কাজ করা যেত? কি কি কাজ করা যেত? এই ফোন দিয়ে শুধু কথা বলা নয়, সেই সময়ে 1 কেজি ওজনের একটা ফোন দিয়ে মানুষকে পিটিয়েও মারা যেত। তো তখন সেই সময়ে 1 কেজি ওজনের একটি ফোন মানুষ পকেটে বহন করতে পারতো না। আমাদের ফোন সম্পর্কে জানতে গেলে যে মহান বিজ্ঞানীর কথা জানতে হয়। তুমি কি তার নাম জানো? না। তার নাম কি? তার নাম হলো মার্টিন কুপার। মার্টিন কোপাল। হ্যাঁ, তুমি কি জানো তিনি কে ছিলেন? নো। তিনি ছিলেন মটোরোলা মোবাইল কোম্পানির ইঞ্জিনিয়ার এবং তিনি একটি ফোন আবিষ্কার করেছিলেন যেটির ওজন ছিল প্রায় কত কেজি? 1 কেজি। ভেরি গুড। 1 কেজি ওজনের সেই ফোনটি থেকে তিনি প্রথম কাকে কল করেছিলেন তুমি কি জানো? না। তুমি কি জানতে চাও তিনি প্রথম সেই বিশ্বের ঐতিহাসিক কলটি তিনি কাকে করেছিলেন? কে সেই ব্যক্তি যাকে তিনি কল করেছিলেন? তিনি কল করেছিলেন এমন এক ঐতিহাসিক ব্যক্তিকে যিনি আরও একটি মোবাইল তৈরি করেছিলেন। তিনি হচ্ছেন জোয়েল এস অ্যাঞ্জেল। তিনি ছিলেন কে তুমি কি জানো? না। তিনি ছিলেন AT&T এর সাবেক ইঞ্জিনিয়ার এবং তিনি যখন ফোনটি ধরেন, মার্টিন কুপার ওই পাশ থেকে কি বলেছিলেন তুমি কি জানো? না। মার্টিন কুপার বলেছিলেন, জোয়েল, আমি মার্টিন কুপার বলছি, এই পোর্টেবল ফোন থেকে আমি তোমাকে ফোন করেছি। তখন জোয়েল কি বলেছিল তুমি কি জানো? না, সেটিও জানি না। জোয়েল জোয়েল তখন কিচ্ছু বলেনি। ফোনের অপর পাশে তখন কবরের মতো নিস্তব্ধতা ছিল। মানুষ তখন চুপ করে গেল, ভয় পেয়ে গিয়েছিল যে এটা মার্টিন কি বানিয়েছে। ভয় পেয়েছিল যে তারা এই 1 কেজি ওজনের সেই বস্তুটিকে কিভাবে তারা পকেটে বহন করবে। তুমি কি জানো তারপরে কি হয়েছিল? কি হয়েছিল? তারপরে মোবাইল ফোন আস্তে আস্তে ছোট হতে শুরু করে। তুমি কি জানো কিভাবে ছোট হতে শুরু করে? তুমি কি জানো সেটি কিভাবে ছোট হতে শুরু করে? না। মোবাইল ফোন মোবাইল ফোনের সবচাইতে বেশি জায়গা দখল করতো ব্যাটারি। বিজ্ঞানীরা সে ব্যাটারিকে ছোট করে ছোট মোবাইলে নিয়ে এসেছেন। তুমি কি জানো প্রথম দিকের ব্যাটারিটা কেমন ছিল? কেমন? প্রথম 1 কেজি ওজনের মোবাইল ফোনটা যে ব্যাটারিতে ছিল, সেই ব্যাটারিটা 10 ঘন্টায় চার্জ দিতে হতো। তো তাহলে তো অনেকক্ষণ চার্জ চলার কথা ছিল। হ্যাঁ, 10 ঘন্টা চার্জ দেওয়া হতো, কিন্তু তুমি জেনে অবাক হবে 10 ঘন্টা চার্জ দেওয়ার পরে একটি মোবাইল চলতো মাত্র 20 মিনিট। মাত্র 20 মিনিট? হ্যাঁ। তাহলে তো মানুষ যেই কথা বলতে পারে ওই লোকটির সাথে। জি। একটি তাহলে মানুষ। মোবাইল ফোনের তো দরকারই হয় না। হ্যাঁ, এটি অনেকেই তখন বলেছিলেন যে মোবাইল চার্জ হতে হতে সেই মানুষটি বাড়ি থেকে ঘুরে ঘুরে আবারও সেখানে ফিরে আসতে পারে। এখন বলো, তুমি কি এই ধরনের ফোন দেখতে চাও? দেখি। হ্যাঁ, তোমাকে দেখানো সহজ, কিন্তু সেই ফোনের দাম এত বেশি যে তোমার নাগালের বাইরে। তুমি কি জানো সেই ফোনের দাম কত ছিল? কত ছিল? সেই সময়ের প্রায় $4000, বর্তমান সময় লাখ খানেক টাকার মতো। এত দাম? কিন্তু হ্যাঁ। এইটার তো ব্যাটারি অত ভালো ছিল না, 10 ঘন্টা চার্জ করে 20 মিনিট চলতো। তো হ্যাঁ, এত দাম ছিল কেন? এত দাম ছিল কারণ সে সময় এই ফোনটি মানুষ প্রথম দেখেছিল এবং যোগাযোগ ক্ষেত্রে এটি ছিল মানুষের প্রথম সৃষ্টি, যার কারণে মানুষ এটি খুব বেশি দামে কিনেছিল এবং ঠিক তখনই মানুষের কাছে ওই ফোনগুলো থাকতো যারা ছিল বড়লোক, যাদের কাছে সামর্থ্য ছিল, ঠিক তারাই তখন সেই ফোনগুলো রাখতো। কিন্তু দেখো, এখন আমার হাতে এই ফোনটি আছে, এই ফোনটির দাম 20,000 টাকা।
যে কেউ চাইলে এই ফোনটি কিনতে কিনতে পারছে। পারবে। হ্যাঁ, মানুষ এখন পৃথিবীর অপর প্রান্তের সাথে যোগাযোগ করতে পারছে। এবং এর ফলে কি হচ্ছে তুমি কি জানো? কি হচ্ছে? এর ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা সংবাদ শুনতে পাচ্ছি। যেমন ধরো, একটি উদাহরণ দিলে বোঝা যাবে। ধরো, ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, মোবাইল ফোন ছাড়া এই খবরটি কি অন্য কোথাও জানার উপায় ছিল? না, এটি সম্ভব হতো না। জি, সেরকমটাই বন্ধুরা। তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে মোবাইল ফোন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। শুধু মোবাইল ফোন হাতের মুঠোয় চলে আসেনি, পৃথিবীটা একটি বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। তুমি কি জানো বৈশ্বিক গ্রাম কি? কি? গ্লোবাল ভিলেজ? Yes, that is global village that is called by মার্শাল ম্যাকলুহান। কানাডিয়ার দার্শনিক রবার্ট মার্শাল ম্যাকলুহান তিনি বলেছিলেন যে পৃথিবীতে এমন একটি সময় আসবে যখন পৃথিবীর হবে একটি গ্রামের মতো। তুমি কি জানো সেই গ্রামটি কেমন হবে? কেমন হবে? সেই গ্রামটি হবে একটি আদর্শ গ্রামের মতো। একজন সাধারণ মানুষ যখন পাশাপাশি গ্রামে থাকে, প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারে, ঠিক তেমনই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষগুলো একে অপরের সাথে যোগাযোগ বিনিময় করতে পারবে। তুমি কি জানো কানাডিয়ান দার্শনিক আরও কি বলেছিলেন? কি বলেছিলেন? আরও বলেছিলেন যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কারণে যে বিশ্বগ্রামে আমরা বসবাস করব, সেই বিশ্বগ্রামে আমরা বিভিন্ন সংবাদ শুনতে পারবো এবং একে অপরের সাথে সহযোগিতা করতে পারবো। এবং তুমি কি জানো এই মোবাইল ফোন থাকার আরও কি উপকারিতা আছে? কি উপকারিতা আছে? এই মোবাইল ফোন থাকার সবচাইতে বড় উপকারিতা এবং বর্তমান সময়ের সবচাইতে যে নির্ভরযোগ্য একটি জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একটি বড় ক্ষেত্র খুলে গিয়েছে। তুমি কি জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি? কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা কম্পিউটার বা সফটওয়্যার ভিত্তিক একটি প্রোগ্রামের দ্বারা চালিত হয়। তুমি কি জানো প্রোগ্রাম কি? প্রোগ্রাম না, আমি তো জানি না। এখন আমি বলবো প্রোগ্রাম কি। প্রোগ্রাম হচ্ছে একটি মানুষ দ্বারা স্বয়ংসক্রিয় একটি কোড, যেই কোডটি চালনার মাধ্যমে মানুষ একটি কমান্ড দিলেই বিভিন্ন কিছু তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জানতে হবে কিভাবে সেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঠিকভাবে ব্যবহার করা যায়। তুমি কি জানো কিভাবে এটি ব্যবহার করতে হয়? কিভাবে? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে বা কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, কিছু নিয়ম নীতি আমাদেরকে মেনে চলতে হবে। তুমি কি জানো সেই নিয়ম নীতিগুলো? কি সেগুলো? নিয়ম নীতিগুলো হলো, এআই ব্যবহার করে কোনো মানুষের ক্ষতি করা যাবে না। এআই ব্যবহার করে শুধুমাত্র সৃজনশীল এবং ক্রিয়েটিভ কাজগুলোতে উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা তো মোবাইল ফোনের এখন ভালো দিকগুলো দেখলাম। মোবাইল ফোন ব্যবহারের তো অনেক খারাপ দিকও আছে, যেমন মানুষ একটানা দেখলে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমিও এটি বলতে চাচ্ছিলাম যে এভরিথিং ইজ নট অ্যান আনমিক্সড ব্লেস ইন দিস ওয়ার্ল্ড। বলা হয় যে কোনো কিছুই আশীর্বাদ স্বরূপ নয়, বরং যা কিছু আবিষ্কার করা হয় তার পেছনে সুফল এবং কুফল উভয়ই থাকে। ভালো জিনিস হিসেবে মোবাইল ফোন যেমন মানুষের কাছে পৌঁছে গেছে, মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে, খারাপ কাজের জন্য বা কুফলের জন্য মোবাইল ফোন মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে। এই মোবাইল ফোন ব্যবহার করে যে কোনো ধরনের খারাপ কাজ এখন অপরাধ সংঘটিত হচ্ছে। তুমি কি জানো সেই অপরাধগুলো কী কী? কি কি? হ্যাঁ, যেমনটি বলছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন অপরাধ কার্য সংঘটিত করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে অন্যতম কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম হয়তো তুমি জেনে থাকবে, সেগুলো বলো। না, আমি জানি না। তুমি সেগুলো জানো না। তোমার আমি বলে দিচ্ছি, সেগুলো হতে পারে চ্যাট জিপিটি, সেগুলো হতে পারে ডিপসিক, সেগুলো হতে পারে ক্লড, সেগুলো হতে পারে মাইক্রোসফট কোপাইলট, সেগুলো হতে পারে বিভিন্ন কিছু জিং ক্যারেক্টার এআই, সেগুলো হতে পারে আরও বিভিন্ন কিছু আছে। আমাদের এআই সফটওয়্যার ডেভেলপাররা তৈরি করছেন এবং এর উন্নয়নে আরও কিছু কাজ করে যাচ্ছেন। কিন্তু বর্তমান সময়ে এআই ব্যবহার করে যে ধরনের অপরাধমূলক কাজকর্ম করা যায়, সেগুলোর মধ্যে একটি হলো মানুষের ছবিকে বিকৃত করে প্রদর্শন করা। তুমি কি কখনো এর সম্মুখীন হয়েছো? হ্যাঁ, হয়েছিলাম একবার। হ্যাঁ, যেমন একটা মানুষকে কার্টুন বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, ঠিক এরকমই। কার্টুন বানানোর যে ট্রেন্ড বাংলাদেশে চলমান ছিল, সেটি বর্তমানে স্তীমিত হয়ে গেছে। কিন্তু যেটি বলছিলাম, মানুষ বিকৃতভাবে একটা মানুষের ছবিকে ভুলভাবে প্রচার প্রচার করছে এখনও। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বা ক্রান্তিকালীন লগ্নে
যেমন ধরো নির্বাচনের সময় আমরা দেখেছি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছবি ব্যবহার করে মানুষ প্রচারণা চালিয়েছে, গুজব রটনা করেছে। এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মোবাইল ফোনের সবচাইতে সহজলভ্য একটি খারাপ দিক। এবং এছাড়া আরও অনেক কিছু আছে, যেমন আমাদের ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, যারা এই মোবাইলের কারণে বিপথে চলে যাচ্ছে। তুমি কি তোমার বন্ধুদের মধ্যে এরকম আসক্তি দেখতে পাও? না। ধন্যবাদ। তুমি তোমার বন্ধুদের মধ্যে এমন আসক্তি দেখতে পাও না। আমি জানি তুমি বন্ধু নির্বাচনে সবচেয়ে সতর্ক হবে, কারণ বর্তমান সময়ে তরুণ প্রজন্মরা বেশি মোবাইল ফোনে আকৃষ্ট থাকেন। মোবাইল ফোনে আকৃষ্ট হয়ে থাকার কারণে শুধু তাদের মানসিক কিংবা মানসিক প্রভাব পড়ছে না, তাদের শারীরিক প্রভাব পড়ছে। এক সময় যে তরুণের থাকার কথা ছিল খেলার মাঠে, সেই তরুণ এখন ঘরে বন্দি হয়ে আছে ল্যাপটপ অথবা মোবাইলের ক্যামেরার দিকে, মোবাইলের স্ক্রিনের দিকে। এতে শুধু তার চোখের ক্ষতি হচ্ছে না, তার মস্তিষ্কের মানসিক পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, এই যে মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, এটি রোধে এগিয়ে আসতে হবে আমাদেরই। আমরা যদি এই যে মানে যেটা হয় আর কি, যে যে অবাধ অপপ্রয়োগ যেটা হচ্ছে, অবাধ অপপ্রয়াস আমাদেরকে দূরে মানে খারাপ দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, আমরা যদি এটি রোধ করতে চাই তাহলে আমাদের শিশুদেরকে সঠিক অবস্থানে নিয়ে যেতে হবে এবং তাদের জন্য একটি সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং আমরা যারা নেতৃস্থানীয় বা পদস্থ লোকজন আছি, তাদের নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটি শহরে একটি খেলার মাঠ আছে। একটি নয়, বরং নির্দিষ্ট পরিমাণে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে খেলার মাঠ নিশ্চিত করতে হবে। খেলার মাঠ যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে একটি শিশু সহজেই সেখানে আসবে, সেখানে খেলবে। এবং তুমি কি জানো, আমাদের শহরে, আমরা যখন শহরে দেখেছি, যখন আমরা শহরে যাই তখন শহরের রাস্তাগুলো, শহরের ঘর বাড়িগুলো কি তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি। তেমন কনজেস্টেড ডেন্সলি পপুলেটেড এরিয়া বাংলাদেশ হচ্ছে, জনস্ফীতি হচ্ছে, মানুষ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং জায়গা কমে যাচ্ছে, যার কারণে আমাদের বাড়ি ঘর করার জন্য জায়গা দিতে যাচ্ছি, যার কারণে খেলার মাঠের জন্য আমরা জায়গা দিতে পারছি না, যেটা আমাদের শারীরিক এবং মানসিক অবক্ষয়ের জন্ম দিচ্ছে। আমরা বাধ্য হয়ে খেলার মাঠে যেতে পারছি না, আমরা ফুটবল মাঠে যেতে পারছি না, আমরা ক্রিকেট মাঠে যেতে পারছি না। আমরা ফুটবলকে ভালোবাসি, আমরা রোনালদোকে চিনি, আমরা মেসিকে চিনি, আমরা ক্রিকেটে বিরাট কোহলিকে চিনি, রোহিত শর্মাকে চিনি। আমরা ক্রিকেটকে ভালোবাসি, ফুটবলকে ভালোবাসি, কিন্তু বাস্তবে মাঠে তার প্রয়োগ আমরা দেখাতে পারি না।